নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার। মুহুর্মুহু বেজে উঠছে ফোন। এখন যে ঘরে বসে আছি, সাধারণত সেই ঘরটায় বসতে আমি বা সজলদা কেউ ইন্টারভিউর সময় অভ্যস্ত নই, কিন্তু এই ঘর বা এই ঘরের তলার ঘরটা কার্যত বঙ্গ রাজনীতির সঙ্গে সমান্তরাল ভাবে হেঁটে চলা এক ইতিহাস বলতে পারেন। এই ঘর সজলদা কখনো একা থেকেছেন, কাউন্সিলর হয়ে এই ঘরে কখনো 10 জনকে দেখেছি। আজ কয়েকশো মানুষ সজলদার জন্য অপেক্ষা করছেন। 5 মিনিটে অন্তত 50টা ফোন। আমার পাশে এই মুহূর্তে বসে আছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। সজলদা, অনেক লড়াই। আমার স্পষ্ট মনে আছে, মুচিপাড়া থানার পুলিশ দরজা ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তারপর আজকে এই বিধায়ক নিয়ে গেছে। কিন্তু এই যে পাল্টা দেওয়ার একটা প্রবণতা, আজকে এই জায়গায় আজকে বসে আছেন, আত্মতৃপ্তি, ভালো লাগা, অনুভূতিটা কেমন? রাজনীতিতে আত্মতৃপ্তির কোনো জায়গা নেই। সকালবেলা যখন এতে গেলাম, আমি গণনা কেন্দ্রে গেলাম, তখন দেখলাম রাজ্যে রাষ্ট্রপতির শাসন। আর বিকেলে যখন গণনা কেন্দ্র থেকে বেরোলাম, তখন দেখলাম পুরো ব্যাপারটাই চলে গেছে জনতার আদালতে। এরকম একটা ব্যাপার যে ক্ষমতার চেঞ্জ। যাওয়ার সময় যে অটোগুলোয় দেখলাম সব জোড়া ফুল, ওখান থেকে ফেরার সময় দেখলাম সেই অটোগুলোতে সব পদ্ম ফুল। সব, এটা শুধু কোনো একটা পার্টিকুলার জায়গার ছবি না, এটা হচ্ছে সারা বাংলার সার্বিক ছবি। আমরা ওখানে বরানগরে মিছিল করতাম যখন, তখন আমরা অ্যাসেস করতাম আমাদের কতজন হবে। আমাদের পুরো বরানগর জুড়ে 700-800 ওয়ার্কার। আমি এই যে বিজয় মিছিলে ফিরতে লাগলাম, তো তাতে যা দেখলাম শুধুই মাথা। এই মাথার ভোটও যদি সব আমি পেতাম, তাহলে 1.5 লাখ ভোট তো কমসে কম আমার পাওয়া উচিত ছিল। তাতে সাধারণ মানুষকে যেমন দেখেছি, স্বার্থান্বেষীর ভিড়ও তেমন দেখতে পেয়েছি। তাই আমি প্রথম আবেদন করব, এই জোয়ারে কেউ ভাসবেন না। এই জোয়ারের জলে কোথাও কোথাও ঘূর্ণি আছে, ফাট করে তলিয়ে যাবেন, বুঝতেও পারবেন না। তাই বাকিগুলো নিয়ে ভাবার সময় পাইনি। বিভিন্ন জায়গায় এই যারা 12টার পর থেকে টিভি দেখার পর থেকে যারা টিভি দেখে বিজেপি হয়েছে, তাদের আইসোলেট করার চেষ্টা করছি এবং করছি। দল সঠিকভাবে তাদের মূল্যায়ন করছে এবং দল তাদের ইন্ডালজেন্স দিচ্ছে না। দল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কাউকে নেওয়া যাবে না। এবং এরা যে বদমাইশিটা করতে চাইছে, যেভাবে সরকারকে বেইজ্জত করতে চাইছে সরকার হবার আগে থেকে, সেটাকে রোখার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ফলে এই প্রথম আমায় কেউ ধরলো বরানগরের বিধায়ক শব্দটা বললে। আই এম নট ইউজ টু, না, আমি এখনো ইউজ টু না। এখনো কলকাতা পুরসভার কাউন্সিলর শুনতে অভ্যস্ত ছিলাম। দায়িত্ব তো অনেকটা বাড়লো। মানে এটা ঠিক যে আপনি সিটির মোড়ের এপান্ত্র ওপান্ত্র যেভাবে দৌড়েছেন, আপনার অফিসে রাত 2টো অব্দি মিটিং, আপনি 4টের সময় বাড়ি ফিরতেন, আবার 7টায় বেরোতেন। এই যে পরিশ্রম, এই পরিশ্রমের পর পথ পেলেন, কাটা বেছানো পথ। না না, কাঁটা কেন বেছানো পথ বলো ভাই? আমি তো ওই পথে যাবার জন্যই লোকের দরজায় দরজায় ভিক্ষা করেছি। আজকে গিয়ে বলবো ওই পথটা কাঁটা বেছানো? সেটা তো সঠিক কথা হলো না। আমি যাদের ভোট নিলাম তাকেই বলে দিলাম গামলা, গামলাবাসী। এটা এই এই বেওকুফি করলে তো তার এই পরিণতি হবে। আমি মানুষের হাতে পায়ে ধরে ভোট চেয়েছি, এখন বলবো রাস্তাটা কন্টকা বিচ্ছিন্ন? না, বাট আমি আপনাকে বলতে চাইছি, আমি যেটা বলছি, আমি জানি পরিস্থিতি খারাপ। স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা চলছে, আমি সবটা জানি, আমি জেনেই এসছি। এমন নয় যে আমি জানতাম না, আমি গিয়ে জানলাম এটা একটা গামলা, ওপরের সিদ্ধার ফ্ল্যাট থেকে দেখলাম, তা নয় বিষয়টা। তো যাই হোক, আমি জানি যে কন্টকা বিস্তীর্ণ পথ হোক বা যাই হোক, তাকে আমাকে ফুলের পাবড়ি করে দিতে হবে, নিশ্চয়ই হবে। ভোটের সময় যখন প্রচার করছিলেন, একাধিক ক্ষেত্রে হুঁশিয়ারি এসেছিল। তৃণমূলের বহু কাউন্সিলর একদিকে দাঁড়িয়ে আছেন, আপনি ওইদিকে দাঁড়িয়ে, পাল্টা লড়াই হচ্ছে, আইপিএল এর ম্যাচের মতো রুদ্ধশ্বাস ম্যাচটা তাহলে আলটিমেটলি জিতলেন। ওরা তো ভয় কিছুটা পাবেই আজকের দিনে দাঁড়িয়ে। একটা হ্যাঁ বললে
দণ্ডি কাটতে কাটতে আমার বাড়িতে আসতে রাজি আছে, দণ্ডি কেটে আমার বাড়িতে আসতে রাজি আছে, কিন্তু আমি ওদের দেখতেও চাই না, আমি ওদের মারতেও চাই না। কারণ এমনি মানুষই ওদের মাটিতে মিশিয়ে দিয়েছে, আমার আর কি দরকার। আমরা রাজনীতি করি and পেশাদারি মানসিকতার, পেশা নয় রাজনীতিটা। আমার দরকার ছিল ওকে মাটিতে মিশিয়ে দেওয়ার, জনগণের হাত দিয়ে জনগণকে দেখিয়ে দিয়েছি ওর আসল চেহারা। জনগণ ভয় কেটে গেছে, জনগণ মিটিয়ে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে। সেই রবীন্দ্রনাথের কবিতাটা, অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে, এখন এছাড়া ওদের কোনো অবস্থা নেই। শোন না, বরানগর থেকে একজন কমেন্ট করেছেন, সজল ঘোষ টিএমসি গুন্ডাদের দলে যেন না নেওয়া হয়, সাধারণ কর্মীদের নিন, নেতাদের নয়। আবেদন আসছে, জয় রামনারায়ণ রায়, সজলদা জিন্দাবাদ, বিভিন্ন লোক বিভিন্ন কমেন্ট করছেন। লোকের একটাই কনসার্নিং ইস্যু, আমি তৃণমূলের কোন লোককে নেব না, আমি তৃণমূলের পার্টি অফিস খুলে দেব, ক্লাব খুলে দেব, আমার দরকারটা কি আছে নেওয়ার? আরে নিলেই দায়বদ্ধতা বাড়বে। ধরুন আমি একটা কথা বলছি, ধরুন আসন্ন পৌরসভার নির্বাচন, আমি যদি ওখানকার কাউন্সিলর গুলোকে নিই, তাহলে তো ওরা আবার আমার থেকে বলবে টিকিটটা দাও। তো আমি কেন এটা করতে যাব, যেখানে আমার নতুন ছেলেগুলো এত মেহনত করে এত কষ্ট করে দলটাকে জেতালো, আমি তাদেরকে প্রতিষ্ঠিত করবো রাজনীতিতে? আমার এদের দরকারও নেই, আমার এদের প্রয়োজনও নেই। যদি নির্বাচনের আগে আসতো তাহলে ধরতাম যে প্রয়োজন আছে, এখন আর প্রয়োজনও নেই, দরকারও নেই। আমি ওদের সব খুলে দেবো, ওরা যাতে, দেখুন, বিরোধী শূন্য হতে নেই। চাইলে এই মুহূর্তে বিজেপি পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করে দিতে পারে, তাহলে তৃণমূলের দশা হবে। আবার বিরোধী শক্তিকে সবসময় জাগিয়ে রাখতে হয়। আপনি যে কথা বলছেন এটা নিশ্চিতভাবে আপনার পারিবারিক রাজনৈতিক বংশ পরিচয় এবং ঘরানার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বহু জায়গায় কিছু ক্ষেত্রে আপনার মনে হচ্ছে কি তালটা কাটছে? না, আমি বলছি 90% ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে যে যারা দুপুর বেলা অবধি, যারা দুপুর, আমি বললাম টিভি দেখে যারা বিজেপি হলো, তারাই এই কাণ্ডটা করছে, নিজেরাই গেরুয়া আবির মেখে নিচ্ছে। এই একটা বেলেঘাটার আসামি আছে রাজু নামে, নিজেকে বড় হস্তি মনে করে, বলে একে টাকা দিয়েছি, ওকে টাকা দিয়েছি, একে পয়সা দিয়েছি, ওকে দিয়েছি। সে নাকি দুপুরবেলা নিজেই আবির মেখে নিয়েছে। উত্তর কলকাতার এক কাউন্সিলর আছে সরকার নামে, মহিলা কাউন্সিলর, বিডন স্ট্রিটে, আর এর থেকে বেশি কিছু বলার দরকার নেই, পুরোই আমি। সে হঠাৎ নাকি দুপুরবেলা পার্টি অফিসে ঝান্ডা লাগিয়ে মমতার ছবি খুলে দিয়ে হাতে ফান্টা নিয়ে সবাই মিলে বিজেপি হয়ে গেছে। কিন্তু এগুলো বিজেপি নয়, এবং বিজেপিও এদের নেবে না, নিশ্চিত থাকুন। আর পুলিশগুলো কি হয়েছে, এতদিন এদের থেকে এত মাল নিয়েছে। আমি তো থানায় গিয়ে, সব থানায় গিয়ে, আমি বেলগড়িয়া থানাকে জানিয়েছি, আমি বরানগর থানায় নিজে গিয়েছি, আমি আমার এলাকার মুচিপাড়া থানায় গিয়েছি, যে মারুন, ধরুন, তুলে আনুন, জমা করুন। আসলে পুলিশগুলো এদের থেকে এতদিন এত মাল নিয়েছে, আজকে ওরা মারতে হচ্ছে, লাঠি উঠছে না, এই হচ্ছে অবস্থা। পাপিয়া তালুকদার, জয় জয় শ্রীরাম, অরিত্র পাত্র, আমার দেখা নিষ্ঠাবান নেতা। পাপিয়া তালুকদার বলছেন দাবাং নেতা সজল বাবু। অনেক কমেন্ট আছে, শান্তা রায়, গামলা মামুনি যে হেরেছেন তাতে কি যে শান্তি। অয়ন সাধুকা, দাদা এবার দুর্গাপুজোর থিম কি হবে? এখন দুর্গাপুজোর আপনাকে দেখলে একটা সন্তোষ মিত্র স্কোয়ার সব জায়গায় করার একটা প্রবণতা চাপ হয়ে গেল, যেটা সেটা হচ্ছে দুর্গা পুজোয় আমরা যে একটা মাইলেজ পেতাম 4 মাস আগে থেকে, পুলিশ চিঠি পাঠাচ্ছে, পুলিশ বন্ধ করছে, মনে হয় এটা আর হবে না। না, ওটা সবসময় রুদ্ধশ্বাস আপনারা দেখতেন, কিন্তু আমার কখনো কখনো তো শ্বাস বন্ধ হতো, ওটা আমি চাইতাম না। কিন্তু এই যে 4 মাস আগে থেকে একটা করে চিঠি আসতো, হ্যাঁ, প্রতি মাসে একটা চিঠি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আশা করি মনে হয় সেটা আর হবে না। কাদের সাথে লড়বেন? শ্রীভূমি সুরুচি সংঘ, ভবিষ্যৎ তো একটা বড় অন্ধকারে যেতে চলেছে বলছে। না না, জায়গা খালি থাকে না। 15 বছর আগে
শ্রীভূমি তখনও ছিল, বাজে কথা বলে লাভ নেই। 15 বছর আগে বাকি পুজোগুলো কেউ ছিল ছিল না তো। তখন কিন্তু অনেক পুজো ছিল, সেগুলো ডাউন হলো, এগুলো আপ হলো। কোনোদিন আমরা ডাউন হব, অন্য কেউ আপ হবে। কেউ চিরস্থায়ী নয় এই পৃথিবীতে। সব কমেন্ট পড়তে পারবো না। গুরু, এবার নতুন থিম কি হবে? জনগণের নেতা হন ভাই, এটাই কাম্য। সজল বাবু, আমার অভিজ্ঞতা থেকে বলছি, বেনো জল ঢুকতে দিয়েন না। এবার কি ক্লাবগুলো ভাতা পাবে? কথা বলছি, এই না ক্লাব ভাতা পাবে না এক। আর এই কিছু লোক আছে যারা সারাদিন, হ্যাঁ, এরা সবাই ভেবেছিল নির্বাচনে মেঘনাদ হবে। সবাই মেঘের আড়ালে, মেঘের পেছনে এত ভিড় যে আবার ক্লাউড বাস্টার হয়ে যায়। সবাই মারবে তীর, সবাই চায় এরা যাক, কেউ সামনে আসতে রাজি না। সবাই হচ্ছে জ্ঞানদা, এত জ্ঞান দেবে, একে নেবেন না নির্বাচনে, এইভাবে এই হবে, কি বলে, এইভাবে ওরা বুথ চুরি করবে, এইভাবে রিগিং করবে। শ্রমিক দাকে আপনি জানান, শুভেন্দু বাবুকে আপনি বলুন, এই যে এত জ্ঞান, এত জ্ঞান। এবার তাদেরকে আমি খিস্তিও করতে পারতাম না, কারণ তারা তো আলটিমেটলি দেয়ার মাইন্ড, তারা আমার ফেভারেই বলছে, কিন্তু তারা কেউ সামনে আসবে না। এইটার পরিস্থিতি পরিবর্তন হওয়া দরকার। এদের বলুন এবার তো সামনে আয়, যাতে নিজের পাড়ায় অত্যাচার কোনো মানুষের ওপর না হয়। এই মানুষগুলো তো এবার রাস্তায় নামুক। সজল বাবুকে মন্ত্রিসভায় দেখতে চাই, শুক্রবার কি কিছু খবর? সজল বাবুকে উনি মন্ত্রিসভায় দেখতে চান, দল যদি দেখতে চায় তাহলে উনিও দেখতে পাবে। এখন দল যদি মনে করেন আমাকে অন্য কোনো ভূমিকায় পাঠাবেন, আমি সেখানেই কাজ করব। নীলাঞ্জন চক্রবর্তী, দেবুদা, তোমাকে মিনিস্টার হয়ে দেখতে চাই। দাদা ভুলে যাবেন না, আপনার গেট রাত্রে ভেঙে দেওয়া হয়েছিল। আচ্ছা, চারিদিকে যে অশান্তি হচ্ছে সেটা বন্ধ করার ব্যবস্থা করুন। বড়নগর থেকে লিখছি, মানুষ পরিবর্তন করেছে, হতাশ করবেন না। বহু মানুষের কমেন্ট, এন্টার ক্লাস অফ ক্রিমিনালস টেক শেল্টার ইন নিউ রিজিম অ্যান্ড দ্যাট ইজ আন্ডার নর্মস অফ দ্য পলিটিক্যাল পার্টিস। মানে সবাই এই ভোট পরবর্তী হিংসা নিয়ে একটু কনসার্ন। সহজা পরিষ্কার বলে দিয়েছে, অন্তত বড়নগরে আপনি আশ্বাস দেন। কালকে বহু জায়গায় গিয়ে আমি আধ ঘন্টা আগে ডিসি সেন্ট্রাল যিনি এসছেন, তার সাথে আমার অতীতে পরিচয় হয়নি, তার সাথে আমি ফোন করে কথা বলে একই রিকোয়েস্ট করেছি যে আপনি পুলিশকে বলুন লাঠি চালাতে, যেখানে যে বাদরামো করবে টেনে, এটা পুলিশের 10 মিনিট কাকেল, কিছুই না। পুলিশ টেনে এনে কলার ধরে যদি হিজরতে হিজরতে দুটো রিল করে, ছবি করে, ভিডিও করে ছেড়ে দেয় যে পুলিশ পেদাচ্ছে, আর কারোর ক্ষমতা হবে না, আর কারোর ক্ষমতা হবে না। দাদা, আমরা ব্যাঙ্গালোর থেকে দেখছি আপনাকে, বাঙালিরা অনেক অনেক কংগ্রাচুলেশন, খুব খুশি হয়েছি আপনি বড়নগর থেকে জিতেছেন। শুভেচ্ছা বার্তার ঢল। অন্তত ফোন আসেননি নাকি, যেটা জিজ্ঞাসা করুন তো ওনাকে। এখনো ব্যাঙ্গালোরে আছে, তার মানে ভোটটা কি দিয়ে গেছেন? হ্যাঁ, তাহলে যদি না দিয়ে যান তাহলে অন্যায় করেছেন, শুভেচ্ছা কাজে লাগবে না। চল আজকে একটু রাজনৈতিক প্রশ্নে আসি। সকালবেলা অভিষেক ব্যানার্জির সিকিউরিটি কিছুটা খালি করে দেওয়া হয়েছে, এবং এই পুরো বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখেন? এটা তো স্বাভাবিক। প্রথম কথা, ওনার সিকিউরিটিটা ছিল অস্বাভাবিক। ওনার সিকিউরিটিটা ছিল, অন্য এমপিরা কটা পায়, তো বাকিরা, উনি কেন এত পেতেন? পিসির ভাইপো বলে, আর কি যোগ্যতা ছিল? এখন ক্ষমতা থাকলে দলের হালটা ধরো। এবার শোনা, দলের হাল ধরারও তো কোনো লক্ষণ দেখছি না। দলের হাত ধরবে কেন? কালকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে উনি এখন মুখ্যমন্ত্রী আছেন, পদত্যাগ কি করবেন না? আরে ওনার মাথা খারাপ আছে, অভিষেকের তো এখনো হয়নি। ওনার মাথা খারাপ আছে, অভিষেকের তো এখনো হয়নি। লোকে গায়ে থুতু দিচ্ছে, এটাও দেখতে হলো না? মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে, এবং এই ভয়ে এরা অনেকদিনই শুনছে, এদের সেই লজ্জাটার নেই। প্রকাশ্যে দাদা এই প্রথমবার সম্ভবত ক্যামেরার সামনে আমরা দেখছি এই চিত্র। হ্যাঁ, তো এই যে জায়গাটায়, হ্যাঁ, এখন তো ওনার টাইম, এখন আর পিসির ক্ষমতা শেষ। পিসি গিয়েও, পিসির সম্ভাবনা, বয়সের ব্যাপার আছে একটা মানুষের জীবনে, এত বড় ধাক্কা সেটা সামলানো কঠিন। আর সেই বাজারে তো ওই ইয়াং ছেলে, এ অমিত শাহকে বলেছিল 4টের পরে দেখে নেবে, আর ওরই তো দেখা নেই। বাপের বেটা, বাপের বেটা, তুই বাপের বেটা হলে তুই রাস্তায় যা, কর্মীদের কাছে যা। তোদের কর্মীদের কাছে আমাদের নেতাদের যেতে হচ্ছে কেন? বরানগরে যা। এটা শুভেন্দু অধিকারী ছিল, এটা শুভেন্দু অধিকারী ছিল। শুভেন্দুকে দেখে একটু শেখ।
দাদা আমি ফ্রান্স থেকে দেখছি বা ফ্রান্স থেকে দেখছেন, থ্যাংক ইউ। বৈশালী সেনগুপ্ত গামলা দিদিকে হারিয়েছেন, ধন্যবাদ। দম আছে আপনার, কংগ্রাচুলেশন। অনেকে কমেন্ট করছেন, আমি এত পড়তে পারছি না। সলদা অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। সলদা, ভাবুন মুখ্যমন্ত্রী ঢঙে সমস্ত বিধায়করা বললেন যে আমরা হারিনি, আমরাও বিধায়ক, তোমরাও বিধায়ক। আলটিমেটলি এটা যে বলা যায়, এই যে হাস্যকর জায়গায় রাজনীতিটা নামিয়ে রাখা যায়, আপনি জীবনে কল্পনা করতে পেরেছেন? আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে আমি অনেকদিনই বলেছি, সবাই অনেকেই বলেছে যে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে কি একটা ভালো ডাক্তার দেখানো যায় না? এবার আয়ুষ্মানে দেখবেন একটা ভালো ডাক্তার দেখানো দরকার। আসলে ওকে বাড়ির লোকেরা না আখ পেশাই মেশিন দেখেছেন, মমতা ব্যানার্জিকে এরকম ভাবে ঢোকাতো, ওইখান থেকে নিগড়ে রসটা বার করে নিত। 35টা 38টা প্লটের মালিক হলো কোত্থেকে হলি বাবু? তোদের বাপের একটা মুদির দোকানও ছিল না। একটা ঠিকানায় শুধু 35-38টা, আরো কি আছে না আছে জানি না। দুটো গলির, হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি, দুটো রাস্তার এই রোজগার। তারা একটা ডাক্তার দেখায়নি ওকে। বাড়িতে ধাক্কা মেরে পেলে মাথা তো ফাটিয়েছে, সেটা আলাদা কথা, একটা ডাক্তারও দেখায় না। ওনার মানসিক স্থিতি ঠিক নেই, যেটা সহজ কথা। অন্য ধরুন আমাদের জ্যোতিবাবুর শুনেছি ক্যান্সার ছিল, তো মুখ্যমন্ত্রীদের শুধু বড় বড় রোগ হতে হবে, পাগল হতে পারে না মুখ্যমন্ত্রীরা, এটা তো ভাবার কোনো জায়গা নেই। আই ডু নট ওয়ান্ট টু হিট আর, তাকে আর হিট করার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, মমতা ব্যানার্জি ওই বলতেন যে আমার মুখটা দেখেই দাও, ও মুখোশ সব শেষ। ওনাকে উনি ইতিহাস, ওনাকে আর গাল পেরে আমার কোনো লাভ নেই। কিন্তু ওনার একটা চিকিৎসার প্রয়োজন, ওনার রেস্ট প্রয়োজন। আর এই ধাক্কাটা সামলাতে পরিবারের লোকেদের, দলের লোকেদের পাশে প্রয়োজন। দাদা আমি শেষের জায়গায় যাই, শুধু দুটো প্রশ্ন আপনাকে অনেকে করেছেন। নীলাঞ্জন চক্রবর্তী, দাদা আমি মামার বাড়ি সার্পেন্টাইন লাইন বা লেন, হ্যাঁ সার্পেন্টাইন লাইন, 30 বছর আগে তোমার সঙ্গে দেখা করতে চাই একদিন। বরানগর থেকে অনেক শুভেচ্ছা। দাদা বিরিয়ানি খাওয়াবে কবে? দাদা আমি কাতার থেকে দেখছি। দাদা চোট টিএমসি কে ঢুকতে দিও না। এখন তো দেখছি চ্যালেঞ্জ জানাচ্ছে কপিল শর্মা কেউ মমতা ব্যানার্জি। লাভ ইউ দাদা, ডিউটিতে সামনে থেকে দেখেছি, হাত মেলাতে পারিনি, মনে হচ্ছে পুলিশ। হাত মেলাতে পারিনি বলছে। দাদা কংগ্রাচুলেশন, ওখানকার অনেক ভোটার নেই। দাদা আজকের দিনে আমি শেষ একটা প্রশ্ন করি, মমতা ব্যানার্জির রাজনীতিটা আপনি শেষ 15 বছর দেখেছেন, তার আগেও কিছুটা দেখেছেন। এই যে অধঃপতন অবনমন, কারণ 3টা আইডেন্টিফাই করতে পারেন যে কোন কিসের জন্য আজকে এই জায়গায় যেতে হলো? কথা বলছি, এবারে কথা বলছি। যার সৃষ্টি আছে তার শেষও আছে, আর যখন শেষ হয় তখন কিছু না কিছু কারণকে সামনে তুলে ধরা হয়। এটা আসলে তা নয়, এটা আসলে ওনার শেষের টাইমই হয়ে গেছে। অক্ষয় অমর কিছুই হয় না, সবার যার শুরু আছে তার শেষ আছে, আদি অনন্ত বলে কিছু হয়। যার আদি আছে তার অন্তও আছে, এটা ওনার অন্তিম টাইম ছিল। উনি কিছুই দেখেননি প্র্যাকটিক্যালি, যাদের দেখার কথা ছিল তারাও দেখেনি, তারা দেখতে দেয়নি, কিছুও হতে পারে। উনি কিচ্ছু করেননি। হ্যাঁ, কোনো প্রয়োজন ছিল না, এমন অপ্রয়োজনীয় অনেক অন্যায় করেছিলেন উনি। আমি যদি অভয়ার ইস্যুটা ধরি, কোনো প্রয়োজন ছিল না। দুটো লোক, ঘনিষ্ঠ লোক জেলে গেলে মমতাকে লোকে ধন্য ধন্য করতেন। দুটো মমতা ঘনিষ্ঠ লোক যদি জেলে যেত, তাকে যদি উনি গারদে ভরে দিতেন, মানুষ ওকে ধন্য ধন্য করত। দাদা অনেক বামপন্থী লোক আপনাকে ভোট দিয়েছে বরানগরে। এখানে বলছে দাদা এরপরও লেনিনের মূর্তি ভাঙা হলো, এটা নিয়ে কিছু জিয়াগঞ্জে এরকম একটা ঘটনা। জিয়াগঞ্জের আমি দায়িত্ব নিতে, আমি বলছি ঘটনা সামনে এসে সেটা নিন্দনীয়, নিন্দনীয়। বামেরা ভোট দিয়েছে না না, বাম যদি আমার যে আমায় ভোট দেয়ও নি। আচ্ছা, তৃণমূলের লোক আমার ভোট দিয়েছে, দিয়েছে তথ্য বলছে কিছু ক্ষেত্রে। না ও বেশিরভাগটা দেয়নি, আমি আপনাকে বলছি। আমি তৃণমূলের পার্টি অফিস গুলো গিয়ে গিয়ে খুলছি। যে ছেলেটির কথা আপনি বললেন, যে ওই যে টান টান উত্তেজনা, তাকে এখন যদি আমি একটা ইশারা করি তাহলে ও দণ্ডি কাটতে কাটতে আসতে রাজি আছে। আমি তার নাম করে তাকে আর ছোট করলাম না, কারণ দূরত্বটা এখন অনেক। হ্যাঁ, তো আমি আর সেটা করলাম না। তো ভাই আমি তাকেও মারিনি, তাকেও মারার প্রতিবাদ করছি, দলেও নেব না, মারবো না, রাজনৈতিক ভাবে বিনাশ করে দেবো। যে ভাই তুই আবার গিয়ে ওই বললাম অন্ধকানাই সেই ধান্দা করবি, কিন্তু আমি তোকে পলিটিক্সে নেব না। হ্যাঁ, তো তাকে মারবো না।
সেরকম লেনিন মূর্তি ভাঙুক আর স্ট্যালিন মূর্তি ভাঙুক, এর কোনোটাই আমি সমর্থন করি না। লেনিনকে আমি সমর্থন নাও করতে পারি, লেনিনের মূর্তিটাকেও আমি সমর্থন না করতে পারি, সিস্টেমেটিক ভাবে তুলে দেওয়ার কথাও বলতে পারি কোথাও, সেটা অন্য বিষয়, সেসব ভাবনাতেও নেই এখন, কিন্তু ভাঙাটাকে সমর্থন। ভিনটেজ সজল ঘোষ ত্রিপুরা থেকে দেখছেন, প্রচুর শেয়ার করেছি, নেতা হিসাবে খুব পছন্দ তোমাকে সজলদা, লিখেছেন ত্রিপুরার কার্যকর্তা আমি। আচ্ছা, অনেকে লিখেছেন দাদা আমি ভোটার নয় তবু খুব খুশি হয়েছি। যাই হোক, আজকে লাইভটা শেষ করে ফেলা, সজলদা অত্যন্ত ব্যস্ত। পরিষ্কার বললেন বরানগরে ভোট পরবর্তী হিংসা হলে তিনি দায়িত্ব নেবেন, কোনো অসুবিধা নেই। রাজনীতিটা রাজনীতির মতো হোক, যে পরিবর্তনের আশা বাংলা মানুষ করেছেন সেই পরিবর্তন অন্তত বরানগরে হবে, অঙ্গীকারবদ্ধ নবনির্বাচিত বিধায়ক সজল ঘোষ। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ, ধন্যবাদ সজলদা।